মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আবার দাদা ফুল তুলতে এসছে। দাদার সঙ্গে বলছি চলো, বাড়িতে ঘরে বসে আছি তো একঘেয়ে, চলো একটুখানি বাগানে ঘুরি তোমার সঙ্গে, যতক্ষণ তুমি আছো। নিজের কনফিডেন্স নেই যে নিজে একা একা ঘুরবো বাগানে, তা একটু আসলে ভালো লাগে বলো, একটু হাঁটাহাঁটি হয়। যদিও শরীরে উইকনেসটা তো প্রচণ্ড, সবসময় মনে হচ্ছে শরীরটা কাঁপছে, মাথা ঘুরছে, এইরকম মনে হচ্ছে, কিন্তু তাহলেও মনের জোর করে তো উঠতে হয় বলো। কতকাল আর এইরকমভাবে থাকবো? এটা কি ভালো লাগে? আর আমার তাহলে ভালোবাসার জায়গাটাকে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, সেটা হচ্ছে ইউটিউব বা তোমাদের সঙ্গে। তোমাদের আর কাছে পাবো না, এটা তো আমার খুব কষ্টের একটা জায়গা হবে না? নিজের মনেই আজকে চট করে উঠে পড়লাম, উঠে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দাদাকে বললাম চলো ফুল তুলতে যাই। আর এই দেখো, এই অশ্বত্থ গাছে এই যে রোজ আমি একটু জল দিই, তা আমার পাত্র করে এই যে অশ্বত্থ গাছে জল দিলাম, বেশ ভালো হয়েছে গাছটা। আমার একটা ওপরে থাকে, আমার ছাদ বাগান যখন সাজানো থাকতো, হ্যাঁ কেমন লাগে কথাটা বললে বলো, থাকতো, এখন আর থাকে না। তা সেই ছাদ বাগানে বুদ্ধদেবও থাকতেন, সেইখানে তার মাথার কাছে এই অশ্বত্থ গাছে তলায় বুদ্ধদেবকে বসিয়ে রাখতাম। কি ভালো লাগতো গো! কবে যে আবার সেই দিনগুলো ফিরে পাবো। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি পুজো দিতে বসে, যে ভগবান আবার আমায় সুস্থ স্বাভাবিক দিনটা ফিরিয়ে দাও, আর আমি কিছু চাই না। তা তোমাদের একটু এই আজকে ইচ্ছা আছে, দেখো কাঁচিও এনেছি হাতে করে, এত সাদা গন্ধরাজ ফুল হয়েছে, আমি জলে ভেজাবো ফুলগুলোকে, একটু বেশি করে কাটবো। হ্যাঁ দেখো, এই যে দাদা একটু ধরে দিচ্ছে, কারণ আমার আর ক্ষমতার বাইরে আর কি। এই যে এটা এনেছি, তাই শরীরটা কেমন হচ্ছে। এই যে দেখো কি সুন্দর ফুলগুলো, কত ফুল তোমাদের দেখাতে পাচ্ছি না। এই দেখো, বাবা বেশ শক্ত তো, তুমি নোকে কাটি। আচ্ছা, তারপরে দেখো একটু এইখানে কৃষ্ণচূড়াটা মরে, এই সরি রাধা চূড়াটা, এইটা বোধহয় রাধা, কৃষ্ণচূড়া, ও এটা হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়াটা কি সুন্দর হয়েছে দেখো, বড় বড় পাতা। আর এখানে একটা রাধা চূড়া বসানো হয়েছিল, সে গেছে পটল লাগা টিকিট কেটেছে। না না না, সে ঠিক আছে, কিন্তু নতুন পাতা গজাচ্ছে, পাশ দিয়ে উঠছে, ঠিক আছে। কোথায়? ওকে একটু খুঁচিয়ে দিতে হবে। ও খোঁচালে হবে? দাদা বলছে না আর খোঁচালে হবে না, এই দেখো না রিকেট রুগী হয়ে গেছে। ও মাথার দিকটা ছেঁটে দিলে হু হু করে বলে, এই রিকেট রুগী হয়ে গেছে। কিন্তু কৃষ্ণচূড়া দেখো একদম পাতা, সময় পেতে হবে না, না সময় পেলে তোমাকে আর কে দোষ দিচ্ছে বলো? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি যে তোমার কি হাল। আর এইখানে লাল হয়ে পুরো জবা ফুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু দুঃখের ব্যাপার পঞ্চমুখী জবার কোনো সিন নেই, যেটা হচ্ছে সারা বছর কোনো পঞ্চমুখীতেই কোনো নেই। হ্যাঁ, কোনো পঞ্চমুখী জবা, সব হলুদা আছে, রিকেট রোগীর মতন দু চারটে ছটা ঝুলছে। হ্যাঁ, পিঙ্ক জবাটায় কোনো রিপোর্ট নেই, গন্ধরাজের ওপর দিকে গন্ধরাজ তো ঠিক ঠিক করছে ফুল, প্রচুর ফুল, প্রচুর, এগুলো পাড়তে পারলে দারুণ। পিঙ্ক জবাটা, এখানে সাদা জবারও খুব একটা কুঁড়ি ফুঁড়ি হয়নি না, তবে নতুন পাতা আসছে সাদা জবাটা, সাদা জবাটা নতুন পাতা আসছে, মনে হয় হবে। তবে আবার একটু পাতাগুলো একটু কুচকানো ব্যাপার করতে হয়, পোকা পোকা ধরে। হ্যাঁ, তা যাই হোক, এই আমার বাগানের হাল। আর একটাও জিনিস হচ্ছে, চলো তোমার একটা জিনিস দেখাই। এই গাছটা, এটা আমার মেয়ের বৈশী গাছ, জানো তো? যারা আমার অনেক দিনের পুরনো ভিউয়ার, প্রথম যখন আমি চ্যানেল করেছিলাম, তোমাদের আমি বলেছিলাম একে আমরা না সন্তানের মতো ভালোবাসি এই গাছটাকে। আমার মেয়েও হয়েছে, আর ও প্রায় তার 1 বছর বাদে মানে এও আমার বাড়িতে এসেছে। অনেক ঝড় ঝাপটা, সেই ফ্ল্যাটে ছিলাম, সেখান থেকে বই এঁকে এনেছি। এর কিন্তু প্রচুর বয়স হয়ে গেছে এই গাছটার, কিন্তু একে আমরা সন্তান জ্ঞানে রাখি। তার কারণ হচ্ছে আমার মেয়ের বয়সী হচ্ছে এই গাছে, আমার মেয়েও বড় হয়েছে আর এই গাছও বড় হয়েছে। গাছটা কি গাছ জানো? কঠিন গাছ, একে পুরী থেকে নিয়ে এসেছিলাম। মেয়ের তখন 1 বছর বয়স, তখন মেয়েকে নিয়ে পুরী গেছিলাম,
সেই পুরী থেকে এই গাছটাকে নিয়ে এসেছিলাম। তাকে সেই এত বছর ধরে লালন পালন করে একে এখনও মানে জ্যান্ত অবস্থায় রেখে দিতে পেরেছি। তা যাই হোক, আর এই গাছটা তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে এই গাছটা কী গাছ। এটাকে কঠিন গাছ বলে। এবার এই গাছটাকে তোমরা যদি এইরকম দাঁড়াও দেখাই, ডাল কেটে বলো। এই যে এই গাছটাকে ডাল কেটে যদি তোমরা জলে ভেজাও তাহলে না, এই জলে ভিজিয়ে রাখলে গাছের ডালটা মানে মানি প্ল্যান্টের মতো আর কি, তলা দিয়ে শেকড় গজায়, আর তলা দিয়ে শেকড় গজিয়ে যাবে। তোমরা সাজাতেও পারো, এটা ঘর সাজাবার জন্য দারুণ একটা অপশন। আরো প্রচুর গন্ধরাজ ফুল ছিল কিন্তু তুলতে পারা যাচ্ছে না, একটু উঁচুর দিকে তো, আর এত অপলকা ডাল যে ওইগুলোকে টানলেই না ডালটা ভেঙে যাচ্ছে। তাতে প্রচুর প্রচুর কুঁড়ি আছে, ডালটা ভেঙে গেলে মন খারাপ লাগছে। তাহলে দাদা বললো ওই যা হয়েছে হয়েছে, আমাদের পুজো হয়ে যাবে, তাই ওই অল্প করেই ফুল তুলে আনলাম। তা সেটা একটু, আমার তো রেগুলারের অভ্যাস জলে একটু ফুল সাজানো। ওইখানেও দেখো কালকে যেগুলো সাজিয়েছিলাম সেইগুলো ওই বাটিতে পড়ে আছে। এইবার ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো ফেলে দেবো, আবার এইতে করে নিয়ে ফুল সাজাবো। ভীষণ একটা পজিটিভিটি আসে জানো তো। আর এখন তো আমার জন্য এটা ভীষণ দরকার। করলে আমার মনের শান্তি হয় আর কি। চলো এতক্ষণ তো ওই চেয়ারে বসে ছিলাম, তৃষা রান্না করতে এলে আমি এখানে বসে থাকি, ওকে সব বলি, একটু গল্প টল্প হয় আর কি, দুজনে মিলে অনেক রকমের গল্প হয় করি। ও তারপর একটু, আমার তো এখন কিছুই খাওয়া নেই বলে ও যেটা দেয় সেটাই একটু জিজ্ঞেস করে দেয়, বাচ্চা তো। তা আজকে ও রান্না করলে হচ্ছে পটলের ডালনা, না গো? হ্যাঁ, পটলের ডালনা। ওই যে দেখো কত সুন্দর করেছে, একদম তেল নেই, অল্প তেলে গুছিয়ে পটলের ডালনা। আর এ করলো ওই যে এইখানে দেখো রাত্রির জন্য একটু কুমড়ো ছক্কা করে দিয়ে যাচ্ছে। একটু রুটি দিয়ে তো খেতে হবে, বলো না কি খাবো রাত্রিবেলা। ওতে কি কড়াইশুঁটি দেবো? আছে কড়াইশুঁটি তো, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দাদা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে, আর দাদা চারা মাছ একদম খেতে চায় না, আনেও না, বলে আমার কাঁটা লাগে। এই যে আজকে চারা মাছ এনেছে, বলছে আমাকে একটু চারা মাছের হলুদ ঝোল করে দাও। আমার দেখে আমার নিজেরই মনে মনে হাসছি যে দাদা চারা মাছ এনেছে। যাই হোক, এই চারা মাছ হলো। আর আমরা আজকে কালকে চিড়ের পোলাও করেছিল, আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম, আমি ওটা খেয়ে নিলাম। আর তোমাদের দাদাকে একটু ওই যে মানে বাটি বাটি দই বসাই, সেই দই দিয়ে একটু কর্নফ্লেক্স দিয়েছি, সেটা দাদার খাওয়া হয়ে গেছে। আর এইখানে যে আবার দই বসাবো, এই যে দইয়ের সাজাও নিয়ে নিয়েছি। এটা আমার একদম চললো সারা বছর, তোমরা তো সবাই জানো 365 দিন দই বসানো। ওই দোকানের কেনা দইও আমাদের চলবে না, আমরা খুব দইটা খাই। তা এইভাবেই আজকের দিনটা মানে পারাপার হচ্ছে। কালকে কিন্তু সবাই সচেতন থাকবে, আমি কিন্তু বলে দিয়েছি। শুধু কাল নয়, কালকে হচ্ছে ঈশ্বরকে ডাকার দিন। আর কাল থেকে 14ই এপ্রিল পর্যন্ত খুব সাবধান, হাঁটা চলা, গাড়িতে যাওয়া, জলে নামা,
কালকে Very একটা বিপদ careful. হয়েছিল, বলো কি হয়েছিল? এই আমার ছোট ছেলে হঠাৎ করে, আমি ওকে বিছনায় চান করি তুলে দিয়েছি, দিয়ে বাথরুমে ঢুকেছি, হঠাৎই এসে আমার ননদ বলছে যে বৌদি এসো তাড়াতাড়ি, ছেলে নর্দমায় পড়ে গেছে। বল করাতে গিয়ে পুরো নর্দমায় মানে পড়ে বিশাল নর্দমা আমাকে ভর্তি, এক হাইট মানুষের সমান ডুবে উঠেছে। এতে একটু নোংরা জল ফল খেয়েছে, ছেলেটার শরীরটাও খুব একটা ভালো নয়, ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলছে যতক্ষণে ইনফেকশন ধরা পড়ে, এখন সেরকম ভাবে ওষুধ দিতে হবে, খুব ছোট তো, বুঝে দেখো সাবধানে ঘরে ঘরে এগুলো মানুষের- কিন্তু গ্রহের ফেরে সবাইকার হবে, সেই জন্য বি কেয়ারফুল, খুব সাবধানে থাকো সবাই। 14ই এপ্রিল পার হলে, নববর্ষে এলে আমরা হয়তো একটা সেপে আসবো। একদম এর মধ্যে নীলষষ্ঠী আছে, এর মধ্যে রামনবমী আছে, সবই অনেক কিন্তু কিছু। বি কেয়ারফুল। একদম। আমার নিজের জন্য, বৌদির জন্য, তৃষার জন্য এবং তোমাদের যত জন্য। বন্ধু আছো আমাদের, তাদের সবাইকার জন্য। হ্যাঁ, চলো, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, এটাই কিন্তু সত্যি। একটু সাবধানে থাকাটা মঙ্গল। আমরা তো দেখো সাধারণ মানুষ, আমরা তো এগুলো কিছু বুঝি না, কিন্তু সবাই যখন বলছে একটু একটু সাবধানে মেনে থাকলে চলাটাই, একটু হ্যাঁ। মেনে চলাটাই ঠিক। না, আমরা আর কতটুকু বুঝি, কতটুকু পড়াশোনা, কতটুকু জ্ঞান, কিছুই নেই অ্যাকচুয়ালি। তাই এই আর কি, আবার আমি আসছি পরে। হ্যাঁ, বন্ধুরা, তোমরা সবাই জানো যে বৌদিকে বড় ডাক্তাররা হসপিটালের বারবারই বলেছে যে ওপর নিচও করা যাবে না। আমাদের স্প্লিট এসি বড়টা ওপরের ঘরে আছে, তোমরা দেখেছো বা জেনেও, মানে এতদিন যারা আছো তারা জানো। এবার নিচের ঘরে একটা উইন্ডো এসি ছিল। উইন্ডো এসিটা খুব পুরনো, মানে আমাদের এই তল্লাটে প্রথম এসি এটা 2006-07 সালে আমি কিনেছিলাম, মানে 18-19 বছর তার বয়স হলো। ঠান্ডাও হয় এবং কোনো কমপ্লেন নেই, কিছু নেই। তো আমি ওটাকে বাইব্যাকে ওটাকে আমাজনকে দিলাম এবং তার বিনিময়ে একটা ডেইকিনের স্প্লিট এসি কিনছি, কারণ বৌদির পক্ষে এখন ওপর নিচে যেহেতু করা যাবে না, নিচে শুতে হবে। আর আমরা দুজনে এই উইন্ডো এসিটা গন্ডগোল করার জন্যে পাশে বাইরের ঘরে, যে ঘরে ভালো সোফাটা আছে, এই ঘরের মেঝেতে রাত্রিবেলা শুই এবং সাংঘাতিক গরমেতে খুব কষ্ট হচ্ছে। তো তখন দেখলাম আর কি, আর কদিনই বা বাঁচবো, সুতরাং একটা স্প্লিট এসি নিয়ে একটু অন্তত বৌদিকে কমফোর্ট দিই। তো যাই হোক, তার প্রস্তুতি হিসেবে এসিটা বার করা হয়েছে এবং আমি একজন মিস্ত্রি ডেকে এই সেটাকে মানে গর্তগুলো ভরাট করে প্লাস্টার করিয়ে রেডি করছি। পরে তার ওপর প্যারিস করে দিলে আর বোঝা যাবে না। তো যাই হোক, এইগুলো বাইব্যাকে যে আমরা করেছি, তো এই মিস্ত্রির কাজ হয়ে যাবার আগের মুহূর্ত, আর এখন যেটা দেখছো সেটা কিন্তু কাজটা শেষ হয়ে যাবার পর প্লাস্টার করা হয়েছে এবং নোংরা টোংরাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো সেগুলো তোমাদের এক ঝলক দেখালাম ঘরের বাইরে এবং ডাইনিং টেবিলটা সরিয়ে ঘরের বাইরে, দুটো ক্ষেত্রেই তোমাদের একটু সাক্ষী রাখলাম, যেহেতু বৌদি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এলাম। আজকে চেষ্টা করছি সকাল থেকে ব্লগটা করার। শরীর ভালো আছে, একদমই শরীর ভালো আছে। এরপরে কি হবে জানি না, কিন্তু মানে যে প্রেশার থেকে যে কাঁপি যে ব্যাপারগুলো থাকে, সেইগুলো এখনো পর্যন্ত নেই। আর একটাও জিনিস হচ্ছে যে দাদার তো এরকম সব আবল তাবল খাওয়া, বুঝতেই পারছো। দাদাকে বললাম তোমাকে এই আঠা, মানে আমার তো বাড়িতে এমনি ময়দা থাকে না, তা তৃষা আটা মেখে দিয়ে গেছিল, এই যে তুমি দেখিয়ে দে, এই যে সেই আটা দিয়ে দাদাকে বললাম একটুখানি অল্প তেল দিয়ে সেকে সেকে একটু পরোটা করে দিই, তাহলে তোমার খেতে একটু ভাল লাগবে। বলো, মুগির মতো খাচ্ছে, মানে এসব দেখলে তো হবে না, এখন তোমাকে আগে সুস্থ হতে হবে, তারপর তো। না না, নিজেও তো মানে লো প্রেশার হয়ে যাবে এরকম খেয়ে খেয়ে। মেয়ে যেমন বলছে মামার মতো করো না, নুন খেতে হবে, নারে থাইরয়েড হবে, সোডিয়ামের ঘাটতি পড়বে, এইসব হচ্ছে। আর আমার বাড়ির অবস্থা দেখো, আমি অসুস্থ বলে আমার কি অবস্থা, এই যে সব তেলের জায়গা ফাঁকা, ঢালা হয়নি। তৃষা তেলের জায়গা, এই তেলের জায়গাও ইউজ করতে চায় না। এই দেখো না, এতেও একটুখানি সর্ষের তেল পড়ে আছে, কালকে দেখে একটু পরিষ্কার করে তেল ঢালবো।
তৃষা করতে চায় না, বলে যে না আমি 5 বাড়ি কাজ করি, তাড়াহুড়ো করতে গিয়ে যদি হাত ফসকে পড়ে যায় তাহলে তোমার শখের জিনিসটা ভেঙে যাবে। আমিও ভাবলাম সত্যি কথা, ও তো ঠিকই বলেছে যে তাড়াহুড়ো করে হাত ফসকে যদি পড়ে যায়, আমি তো আর ওকে তখন কিছু বলতে পারবো না, নিজেরই কষ্ট হবে মনে। আর যার জন্যে ওকে অন্যরকম জায়গায় একটা তেল দিই। আমার তোমরা তো জানো আমার এই যে সর্ষের তেল বার করা থাকে, এই যে খুব একটা যে সাদা তেল আমরা খাই তা নয়, খুব মানে খুব লিমিটেড খাই আর কি সাদা তেলটা। এত প্রিকশনারি থেকেও আমাদের বৌদির এই ঘটনাটা কি আমাদের জন্য প্রাপ্য ছিল জানি না, ঈশ্বর বলতে পারবেন। আমার তো এখন মনে হচ্ছে খাওয়া দাওয়াটা কোনো ম্যাটারই করে না, কারণ আমি এত বুঝে বুঝে খাই, তাতেও যখন আমার হয়েছে, হ্যাঁ মানে আমার এখন তো মনে হচ্ছে যে যে কোনো মানুষের যে কোনো বিপদই আসতে পারে। যদিও কুম্ভ রাশির, আমার কুম্ভ রাশি, এবার কুম্ভ রাশির ওপর দিয়ে সারাসাথী চলছে, তা হতেই পারে। তা কাল থেকে একটুখানি নিশ্চিন্ততাও বলবো না, আমার লগ্ন আবার মিন, বুঝেছো, মিনে সব যাচ্ছে, জানি না বাবা কি হবে আমার তবে আমি ভালো আছি। এইসব সবসময় শরীর খারাপ করলে আরো মনের অশান্তি বাড়ে, দরকার নেই। আজকে ও একটুখানি এই যে কুমড়োর ছক্কা, এইটা আলু পটলের ডালনা, আমরা সকালেও এটা খেয়েছি, আর এটা একটু কুমড়োর ছক্কা, অল্প তেলে, দেখতে খারাপ লাগছে না কিন্তু বলো, বেশ ভালোই হয়েছে। তবে মুখে দিলে কিন্তু ভালো লাগবে না, দেখে যতটা সুন্দর লাগবে মুখে দিলে তোমাদের অতটা ভালো লাগবে না। তার দাদাকে দেখেছো, এই যে দাদার এই চাটুতে যে পরোটাটা করলাম, এই তেলেতেই আমি একটু উল্টে পুল্টে নেবো আর কি, মানে দেখতে পরোটার মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি আমার তো আর তেল চলবে না, এই চাটুতেই পরোটা শেপে করে খাবো। আর দাদাকে বললাম তোমাকে একটা ডিমের পোচ করে দিই, একটা অ্যালুমিনিয়ামের জায়গায় বসিয়ে দিয়েছি ডিমের পোচ। দাদা তোমার ডিম কোথায় গেল? এবার আমার ডিম বোধহয় ফ্রিজে আছে, সকালে খেয়েছি, আবার এখনো আমার ডিম সেদ্ধ, আমি তো পোচ খাই না। আর ডিমের অমলেট এখন চলবে না মেনলি, আর কুসুম চলবে না, অনেক জ্বালা বাবা, এই যে কি রোগ হয়েছে ভগবানই জানে, কিছুই চলবে না। হ্যাঁ, তা তোমাদের সামনে আজকে সারাদিনের জন্য টুকটুক করে, মানে আমার শরীরে যতটা ক্ষমতা আমি করছি। আমার সবসময় একটা জিনিস মনে হয় কি বলতো, আমার বন্ধুদের, আমার ফ্যামিলি মেম্বার্সদের আমরা যেন না ঠকিয়ে যেন আমি না ভিউটা নিই, এটা আমার সবসময় চেষ্টা থাকে, মানে প্রথম থেকেই যাই হোক না কেন আমার চেষ্টা থাকে যে তারা নেট খরচা করে সব কিছু করে আমাদের ভিডিও দেখছে, আর আমি বসে একটু চা খেতে খেতে দুটো উল্টো পাল্টা বকর করলাম, করে ভিডিওটা ছেড়ে দিলাম, সেটা বন্ধুদের ঠকানোই বলে। আমি একদমই সেটা পছন্দ করি না, দাদাও করে না। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, প্লিজ সঙ্গে থেকেও, ভিউজ খুব কম হচ্ছে। যে যখন শরীর খারাপ এটা দিয়েছিলাম, মানে ভিডিওগুলো যেত তখন অনেক ভিউজ হতো, মানে আমার চ্যানেল অনুযায়ী অনেক আর কি, তখন 300-350 ভিউ হয়ে যেত, কিন্তু এখন ওই আবার 100-তে পড়ে চলে গেছে। যাই হোক, আমার কিন্তু অনেক ভালো বন্ধু আছে, তারা কিন্তু প্রত্যেক দিন আগ্রহ ভরে আমার এই ভিডিওগুলো, সুদূর কাশ্মীর থেকে মিতালি দি দেখছে, একদম মানে আমি যে কি বলে তোমাদের বলবো, শুধু বলবো এইভাবেই পাশে থেকো। আর একটু দাদা বৌদির শরীরটা ভালো হোক, দাদা বলবো না, বৌদি একটু শরীরটা ভালো হোক, অবশ্যই আবার ভালো ভিডিও আসবে। হ্যাঁ, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।